কথা ছিল একদিন চলে যাব দূর নীল সীমানায়। কথা ছিল সব সবুজ শুকিয়ে যাওয়ার আগে আগেই দেব অমৃতের সন্ধান। শুধু তুমি এলে না। নমস্কার বন্ধুরা, আজকের দিনে এই তীব্র যান্ত্রিক কোলাহল, কৃত্রিম হেডলাইটের আস্ফালন আর মুঠোফোনের মায়াজালে ঘেরা মডার্ন লাইফস্টাইলের মুখোমুখি দাঁড়িয়ে আমরা এমন একটা বিষণ্ণ অথচ অবিনশ্বর আবেগের আলোচনা করব, যা মানুষের জীবনের সবচেয়ে সুন্দর, সবচেয়ে অলৌকিক, অথচ সবচেয়ে নির্মম এক নরক যন্ত্রণার অধ্যায়। আজ আমরা কথা বলবো প্রেম এবং তার পিঠোপিঠি হেঁটে আসা ছায়ার মতো সেই পরম একাকিত্ব, অর্থাৎ বিরহকে নিয়ে। বন্ধুরা, বিরহের সেই নিস্তব্ধ অন্ধকার গলিতে পা রাখার আগে আসুন আজ একটু মনের জানলাটা খুলে ফিরে তাকাই সেই শুরুর সোনালী দিনগুলোয়। আমরা যখন প্রথম এই নশ্বর পৃথিবীতে কারো প্রেমে পড়ি, তখন আমাদের অবচেতন মন ঠিক কি কি স্বপ্নের অলকানন্দা গড়ে তোলে বলুন তো। তখন মনে হয় এই বিশাল মহাবিশ্বের কোটি কোটি গ্যালাক্সি আর নক্ষত্রের ভিড়ে ওই একটা বিশেষ মানুষ বুঝি আমার আদি ও অনন্ত নিয়তি হয়ে ধরাধামে নেমে এসেছে। একটা ছোট্ট ছিমছাম স্বপ্নের সংসার সাজাবো, ছুটির দিনে হাত ধরে কোনো চেনা কিংবা অচেনা শহরের গোধূলি আলোর রাস্তায় হেঁটে যাব, আর জীবনের শেষ দিন পর্যন্ত একে অপরের চোখের আয়নায় নিজেদের বয়স বাড়ার দাগগুলো দেখতে দেখতে বুড়ো হব। প্রেমের সেই প্রাথমিক দিনগুলোয় মানুষ যেন এক সমান্তরাল কসমিক মায়াজগতে বাস করে, যেখানে বাস্তব দুনিয়ার কোনো কঠিন নিয়ম, কোনো জড়া ব্যাধি কিংবা গ্রহের নিষ্ঠুর কুপ্রভাব স্পর্শ করতে পারে না। আর তারপর শুরু হয় সেই মাঝরাতের অন্তহীন কথকতার মধুময় অধ্যায়। আমরা কত রাত, কত শত সহস্র কথা যে নিজের সমস্ত সত্তা উজাড় করে বলে যাই, তার কোনো বাড়তি হিসাব থাকে না। যখন গোটা দুনিয়া ঘুমে নিঝুম, চারপাশ নিস্তব্ধতায় মগ্ন, তখন দুই প্রেমিক প্রেমিকার ঘরের কোণে কিংবা মনের গহীনে জেগে থাকে এক টুকরো ঐশ্বরিক আলো। স্মৃতির পাতা উল্টালে দেখা যাবে কেউ হয়তো জানলার ওপারে লণ্ঠন জ্বালিয়ে উদাসী বাতাসে খাতার পাতায় কবিতার পর কবিতা লিখে গেছে। আর আজকের যুগের নতুন প্রজন্মরা লেপ মুড়ি দিয়ে ফোনের ওপারে ফিসফিস করে কথা বলতে বলতে ফোনের ব্যাটারি ফুরিয়ে শেষ করে দিচ্ছে। চার্জ শেষ হয়ে ফোনটা হয়তো একসময় বন্ধ হয়ে যায়, কিন্তু মনের ভিতরের সেই অন্তহীন জল্পনা আর ফুরায় না। রাত পেরিয়ে ভোর হয়, পাখিরা ডানা ঝাপটায়, পূর্ব আকাশে আলোর রেখা ফোটে, তবুও ওপার থেকে বিদায় নেওয়ার মুহূর্তে মনে হয় আরো কিছু কথা যেন বাকি রয়ে গেল, আরো একটুখানি সময় যদি পাওয়া যেত। কিন্তু নিয়তির কি নিষ্ঠুর পরিহাস! এই চড়া আলো, মাঝরাতের চাটুকারিতা আর স্বপ্নের মহোৎসবের মাঝখানেই হুট করে কোনো এক অলক্ষ্যে নেমে আসে সেই সর্বনাশা কালো মেঘ। যে মানুষটার গলার আওয়াজ না শুনলে 24টা ঘন্টার সকাল কিংবা বিকেল হতো না, হঠাৎ কোনো এক ঝড়ের রাতে সে এক লহমায় সম্পূর্ণ পর হয়ে যায়। নেমে আসে সেই বুক ফাটানো খাঁ খাঁ করা পরম বিরহ। আর এই বিরহ নেমে আসার পর একটা চলন্ত মানুষের জীবনে ঠিক কি কি পরিবর্তন হয় জানেন? তার সাজানো জগৎটা এক রাতের মধ্যে পুরো ওলটপালট হয়ে এক ধ্বংসস্তূপে পরিণত হয়। যে মানুষটা 24 ঘন্টা হাসি, গল্পে আর চপলতায় ঘর মাতিয়ে রাখত, সে হঠাৎ এক গভীর ও নিস্তব্ধ মৌনতার চাদর গায়ে জড়িয়ে নেয়। রাতের পর রাত কাটে, কিন্তু চোখের পাতা দুটো আর এক হতে চায় না।
ইনসোমনিয়া বা অনিদ্রা এসে তার রাজকীয় বিছানা দখল করে। খিদে তৃষ্ণা উধাও হয়ে যায়, চেনা বন্ধুদের চনমনে আড্ডা বিষের মতো লাগে, আর বুকের বাঁদিকটায় সারাক্ষণ একটা তীব্র অদৃশ্য ব্যথার কামড় ছটফট করতে থাকে। মানুষটা বাইরে বেঁচে থাকে ঠিকই, কিন্তু আয়নার সামনে দাঁড়ালে সে নিজের ভেতরের সেই পুরনো হাসি খুশি সত্তাটাকে আর কোনোদিন খুঁজে পায় না। পড়ে থাকে শুধু এক চলমান জীবন্ত লাশ। বৃষ্টি ভেজা কোনো কালবৈশাখীর রাতে যখন গিটারের সেই মায়াবী রকসরো সুরটা আমাদের কানে এসে আছড়ে পড়ে, তখন বুকের ভেতরটা ঠিক এই কারণেই এক অদ্ভুত বেদনায় হু হু করে ওঠে। আধুনিক মনস্তত্ত্ব বা সাইকোলজি হয়তো একে স্রেফ একটা ব্রেকআপ, হরমোনাল লোচা কিংবা রিলেশনশিপ ক্রাইসিস বলে খুব সহজে আখ্যা দিয়ে দায় এড়াবে। কিন্তু আজ আমরা রোমান্টিকতা সেই চেনা চশমাটা একপাশে সরিয়ে রেখে কথা বলবো সম্পূর্ণ একজন জ্যোতিষীর চোখ দিয়ে, এক গভীর মেটাফিজিক্যাল দৃষ্টিভঙ্গি থেকে। আমরা দেখব মহাকাশের কোন কোন গ্রহদের ফ্রিকোয়েন্সি বিগড়ে গেলে একটা হাসি খুশি সম্পর্কের মধ্যে এমন কাল রাত্রির মতো বিরহ নেমে আসে। বন্ধুরা, বিরহের এই চরম রূপটা বোঝার আগে আমাদের বুঝতে হবে যে প্রেম আমাদের জীবনের বিভিন্ন বয়সে কিভাবে নিজেকে প্রকাশ করে। কারণ প্রেমের বয়স ভেদে বিরহের ক্ষতটাও আলাদা হয়। প্রথমে আসি শৈশবের প্রেমে, এক নিষ্পাপ মুগ্ধতা। শৈশবের প্রেম আসলে কোনো পার্থিব কামনা বা পাওয়ার হিসাব বোঝে না। এটা হলো এক পরম পবিত্র মুগ্ধতা। টিফিন বক্সে নিজের পছন্দের মিষ্টিটা লুকিয়ে তার জন্য নিয়ে যাওয়া, কিংবা স্কুলের কাঠের বেঞ্চে একটু জায়গা ছেড়ে দিয়ে পাশাপাশি বসা, এর মধ্যেই লুকিয়ে থাকে শৈশবের বসন্ত। এখানে কোনো মুখোশ নেই, কোনো জটিলতা নেই। জ্যোতিষের ভাষায় এটি হলো পুষ্টির পঞ্চম ভাব, আর চন্দ্রের একেবারে কাঁচা ও নিষ্পাপ রূপ, যেখানে সম্পর্কের একমাত্র সংজ্ঞা হলো স্রেফ একসাথে থাকা আর অনাবিল আনন্দ। ২ নম্বর আসি কৈশোরের প্রেমে, এক অবুঝ মায়াজাল ও প্রথম আলো। কৈশোরের প্রেম হলো জীবনের সবচেয়ে রঙিন আর তীব্র অধ্যায়। এই বয়সে মানুষের মন থাকে ভিজে মাটির মতো নরম। জানলার ওপারে এক ঝলক দেখার জন্য ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থাকা, চাতক পাখির মতো একটা চিঠির অপেক্ষা করা, আর লেম মুড়ি দিয়ে মাঝরাতে ফিসফিস করে কথা বলতে বলতে ফোনের ব্যাটারি পুড়িয়ে ফেলা। এটাই তো কৈশোরের পাগলামি। জ্যোতিষে এই সময়টাকে নিয়ন্ত্রণ করে বুধ আর শুক্রের এনার্জি। এখানে বাস্তব বুদ্ধি বা শনির কোনো স্থান নেই। অবচেতন মন তখন স্রেফ আবেগের জোয়ারে ভেসে যেতে চায়। আর সেই কারণেই জীবনের এই প্রথম আলো বা প্রথম প্রেমের স্মৃতি মানুষ শত চেষ্টা করলেও কখনো ভুলতে পারে না। ৩ নম্বরে আসি যৌবনের প্রেম, তীব্র আকর্ষণ ও অধিকারের লড়াই। যৌবনে এসে প্রেম তার রূপ আমূল বদলে ফেলে। তখন প্রেম আর স্রেফ দূর থেকে চেয়ে থাকা বা মিষ্টি ফোনালাপে আটকে থাকে না। সেখানে প্রবেশ করে এক তীব্র শারীরিক ও মানসিক আকর্ষণ। যৌবনের প্রেম মানে হলো রক্তে মঙ্গলের পরাক্রম আর শুক্রের চরম ভোগবিলাস। এই অধ্যায়ই সবচেয়ে বেশি জন্ম নেয় অধিকারবোধ বা পজেসিভনেস। ও কেন অন্য কারো সাথে হাসলো? ও কেন আমার কথা শুনলো না? এই উগ্র রাগ আর সন্দেহের মায়াজালও এই যৌবনেই তৈরি হয়। এই প্রেম যেন মানুষকে আকাশে ওড়াতে পারে, ঠিক তেমনি গ্রহের ফ্রিকোয়েন্সি বিগড়ে গেলে এক রাতে মানুষকে নরক যন্ত্রণার স্বাদও দিতে পারে। ৪ নম্বরে আসি মধ্য বয়সের প্রেমে, এক শান্ত নদী ও ভরসার আশ্রয়। যৌবনের সেই উথাল পাতাল ঝড় যখন পার হয়ে যায়, তখন মধ্য বয়সের প্রেম এসে কিছু হয় এক শান্ত নদীর মোহনায়। এই বয়সে মানুষ যখন ক্যারিয়ারের ইঁদুর দৌড়
EMI এর অঙ্ক আর সংসারের জাঁতাকলে পিষ্ট হতে থাকে, তখন প্রেম আর কোনো ফ্যান্টাসি থাকে না। তখন প্রেম হয়ে ওঠে এক কাপ গরম চা আর একটা শান্ত ভরসার নাম। সারাদিনের কঠোর পরিশ্রমের পর দিন শেষে পিঠে হাত বুলিয়ে দেওয়া বা আমি তো আছি, এই একটা কথার আশ্বাসই হলো মধ্য বয়সের প্রেম। এখানে শনি আর বৃহস্পতির এক সুন্দর ভারসাম্য তৈরি হয়, যেখানে আকর্ষণের চেয়ে মানসিক নিরাপত্তা আর শুদ্ধাবোধটাই সবচেয়ে বড় হয়ে দাঁড়ায়। 5 নম্বরে আসি বার্ধক্যের প্রেমে, এক পরম আত্মিক একাত্মতা। জীবনের শেষ স্টেশনে এসে প্রেম তার সবচেয়ে পবিত্র এবং অলৌকিক রূপটি ধারণ করে। যখন শরীরের চামড়া কুঁচকে যায়, চোখের জ্যোতি কমে আসে, দুনিয়ার সমস্ত চেনা মোহগুলো একে একে আলগা হতে শুরু করে, তখনও দুটো বুড়ো হাত যখন একে অপরকে শক্ত করে ধরে থাকে, সেটাই হলো বার্ধক্যের প্রেম। এখানে কোনো শরীর নেই, কোনো চাওয়া পাওয়া নেই। এটা হলো জন্মছকের দ্বাদশ ভাবের সেই অমৃত চেতনা, যেখানে দুজন মানুষ স্রেফ একে অপরের নিঃশ্বাসের শব্দ শুনেই কাটিয়ে দিতে পারে। এই প্রেম মানুষকে বৈরাগ্য শেখায়, পরম শান্তিকে নিয়ে যায়। তাহলে বন্ধুরা, প্রেমের এই পরম সুন্দর অধ্যায়গুলো যখন মহাবিশ্বের গ্রহগত মারপ্যাঁচে আটকা পড়ে, তখনই জন্ম নেয় বিরহ। আসুন এবার একদম অনুভূতির গভীরতা দিয়ে ছুঁয়ে দেখি কিভাবে আমাদের হৃদয়ের উপর নেমে নেমে আসে সেই 10টি মহাজাগতিক আঘাত। প্রথম কারণ, যে অধ্যায়টি বুক চিরে নেমে আসে তাকে আমরা বলতে পারি আকস্মিক ঝটকা আর মায়াজাল ভঙ্গ। এই বিরহটা হলো সবচেয়ে নির্মম। যেখানে গতকাল রাত পর্যন্ত সবকিছু নিখুঁত ছিল, আজ হঠাৎ একটা ফোন কল বা একটা ছোট্ট মেসেজে সবকিছু ওলটপালট হয়ে গেল। প্রেমের গ্রহ শুক্র যখন ছায়া গ্রহ রাহুর মায়াজালে অন্ধ হয়ে যায়, মানুষ তখন ভালোবাসায় হিতাহিত জ্ঞান হারায়। পার্টনারের কোনো দোষ দেখতে পায় না, কিন্তু রাহু তো আসলে একটা ভ্রম, একটা মরীচিকা। সে হুট করে একদিন নিজে তৈরি করা সেই কাচের প্রাসাদটা ভেঙে দেয়। মানুষটা তখন এক চরম মানসিক ট্রমা আর ধাঁধার মধ্যে পড়ে সারা রাত কেঁদে কেঁদে ভাবে, কি ভুল ছিল আমার। দ্বিতীয় যে কারণে সম্পর্ক ভাঙে, মনের ওপর নেমে আসে দীর্ঘমেয়াদী অপেক্ষা আর আসে ভৌগোলিক দূরত্ব। এখানে কোনো বড় ঝগড়া বা হুট করে ব্রেকআপ হয় না, কিন্তু নিষ্ঠুর পরিস্থিতি তাদের ভৌগোলিক দিক থেকে আলাদা করে দেয়। শনির সেই ধীর আর কঠিন অনুশাসনে হয়তো পড়াশোনা বা চাকরির সূত্রে একজন অন্য শহর বা দূর দেশে চলে যায়। মন থেকে এক হয়েও তারা হাত দুটো ধরতে পারে না। এই বিরহে মানুষ চিৎকার করে কাঁদে না, এরা রোজ ধিমে আছে ভেতরে ভেতরে হয়ে যায়। 3 নাম্বার, এর চেয়েও এক স্তব্ধ অবস্থা আছে, যাকে আমরা বলি পরম শূন্যতা বা চিরতরে হারিয়ে যাওয়া। যখন ভালোবাসার মানুষটা কোনো কারণ না জানিয়েই আপনার জীবন থেকে বিলীন হয়ে যায়, সোশ্যাল মিডিয়ায় আপনাকে হুট করে ব্লক করে দেয়, মোক্ষের গ্রহ কেতু যখন সম্পর্কের ঘরটাকে পুরোপুরি ছিন্ন করে দেয়, তখন সম্পর্ক এমনভাবে শেষ হয় যে আর কোনো রাগ বা ক্ষোভ প্রকাশেরও জায়গা থাকে না। পড়ে থাকে শুধু একটা খাঁ খাঁ করা পরম শূন্যতা, যেখানে মানুষ ভিড়ের মধ্যেও নিজেকে এক জীবন্ত লাশ হিসাবে আবিষ্কার করে। 4 নাম্বার, অনেক সময় দূরত্ব তৈরি হয় মনের গভীরের অহংকার থেকে, যাকে বলা হয় টক্সিক ইগো বা অহংকারের লড়াই। জ্যোতিষে সূর্য হলো আমাদের আত্মসম্মান, কিন্তু সেই সূর্য যখন প্রেমের ঘরে নেতিবাচক প্রভাব ফেলে, তখন প্রেমিক প্রেমিকার মধ্যে শুরু হয় এক অদ্ভুত জেদের লড়াই। আমি কেন আগে মেসেজ করব,
ও কেন আমার কাছে মাথা নোয়াবে না, এই অহংকারের চক্করে পড়ে কেউ কাউকে ছাড়া বাঁচতে পারে না, অথচ দুজন দুদিকে মুখ ফিরিয়ে বসে থাকে। এই ইগোর দূরত্ব কিন্তু দূর দেশের দূরত্বের চেয়েও বেশি যন্ত্রণাদায়ক। 5 নাম্বার, যখন সেই প্রেমের ওপর মঙ্গলের উগ্র রাগ আর বাণীর কর্কশতা চড়াও হয়, তখন সম্পর্কের মধ্যে ঢুকে পড়ে এক চরম অসহিষ্ণুতা। সামান্য একটা কথা কাটাকাটি থেকে মানুষ রাগের মাথায় এমন কিছু কর্কশ কথা নিজের পার্টনারকে শুনিয়ে দেয়, যা একটা কাচের মতো সুন্দর সম্পর্ককে এক নিমেষে ভেঙে চুরমার করে দেয়। পরে রাগ কমে যাওয়ার পরে আফসোস হয় ঠিকই, কিন্তু ততক্ষণে মঙ্গলের পুরোধার তীরে সম্পর্ক শেষ হয়ে গেছে। 6 নাম্বার, আজকের এই ডিজিটাল যুগে একটা বড় ট্র্যাজেডি হলো কমিউনিকেশন গ্যাপ ও ভুল বোঝাবুঝি। যোগাযোগের কারক বুধ যখন পুষ্টিতে পীড়িত থাকে, তখন মুঠোফোনে চ্যাট করতে করতে একটা ছোট্ট শব্দের ভুল অর্থ বুঝে প্রেমিক প্রেমিকার মধ্যে মস্ত বড় ভুল বোঝাবুঝি তৈরি হয়। একে অপরের সামনে বসে চোখে চোখ রেখে কথা বললে যে জট 2 মিনিটে খুলে যেত, ফোনের ওপারে বসে বুধের দোষে সেটা এক অন্তহীন দূরত্বের আকার ধারণ করে। 7 নাম্বার, সবচেয়ে বড় অপমানের বিরহ নেমে আসে তখন, যখন সম্পর্কে ঘটে তৃতীয় ব্যক্তির প্রবেশ বা বিশ্বাসের অবসান। জন্মছকের অষ্টম ঘরটি হলো গোপন ষড়যন্ত্র আর আচমকা প্রতারণার ঘর। প্রেমের কারক শুক্র যখন সেখানে গিয়ে ফেঁসে যায়, তখন বিশ্বাসের ওপর একটা মারাত্মক আঘাত আসে। পার্টনারের প্রতারণা সহ্য করতে না পেরে একটা মানুষ নিজেকে পুরো দুনিয়া থেকে গুটিয়ে নেয়। এই বিরহটা হলো চরম অপমানের আর যন্ত্রণার। 8 নাম্বার, আবার অনেক সময় প্রেমিক প্রেমিকা একে অপরকে অন্ধের মতো ভালোবাসে, কিন্তু দেয়ালে পিঠ ঠেকিয়ে দেয় পরিবার বনাম প্রেমের দ্বন্দ্ব। জ্যোতিষের ভাষায় পুষ্টির চতুর্থ ভাব অর্থাৎ পরিবার আর নবম ভাব অর্থাৎ তৃতীয় আজ্ঞা যখন প্রেমের ওপর চড়াও হয়, তখন জাত পাত ধর্ম বা স্ট্যাটাসের দোহাই দিয়ে দুটো মনকে আলাদা করে দেওয়া হয়। ভালোবাসার মানুষটিকে ভালোবেসেও পরিবারের মুখের দিকে তাকিয়ে অনেকে বাধ্য হয় সম্পর্ক থেকে পিছু হটতে। এই বিরহটা হলো একটা জীবন্ত সমাধি। 9 নাম্বার, একেবারে অন্যরকম একটা কষ্ট হলো অসময়ের প্রেম বা ভুল সময়ে সঠিক মানুষের আগমন। যখন মানুষের জীবনে শনির দশা চলে এবং শুক্র পীড়িত থাকে, তখন ক্যারিয়ারের চরম স্ট্রাগল বা ফাইন্যান্সিয়াল ক্রাইসিসের জাঁতাকলে পড়ে ভালোবাসার মানুষটিকে চোখের সামনে দূরে চলে যেতে দেখতে হয়। শনি এখানে মানুষকে নিষ্ঠুরভাবে বোঝায়, আগে জীবনে লড়াই করো, প্রেম পরে হবে। চোখের সামনে ভালোবাসাকে হারিয়ে যেতে দেখার চেয়ে বড় যন্ত্রণা আর কিছু হয় না। আর দশম কারণ, সবশেষে যে মানসিক অবস্থাটা সম্পর্ককে পুরোপুরি শ্বাসরোধ করে মেরে ফেলে, তা হলো অতিরিক্ত পজেসিভনেস বা রাহু চন্দ্রের সাইকোসিস। রাহু যখন আমাদের মন বা চন্দ্রকে তীব্রভাবে গ্রাস করে, তখন মনের ভেতর একরকম ইনসিকিউরিটি জন্ম নেয়। পার্টনার কার সাথে কথা বলছে, কেন 5 মিনিট লেটে রিপ্লাই দিল, এই নিয়ে সারাক্ষণ সন্দেহ আর গোয়েন্দাগিরি করা। এই অতিরিক্ত শ্বাসরোধকারী সন্দেহের চোটে অপর দিকের মানুষটা একসময় হাঁপিয়ে ওঠে এবং বাধ্য হয়ে সম্পর্ক থেকে দূরে পালিয়ে যায়। আর প্রেমের এই পুরো মহাকাব্যের যে সর্বোচ্চ শিখর, তা কিন্তু লুকিয়ে আছে শ্রী রাধা কৃষ্ণের বিরহ বেদনার মধ্যে। রাধা আর কৃষ্ণের প্রেম কিন্তু মিলনের গল্প নয়, তা হলো এক পরম ও অনন্ত বিরহের রূপকথা। মথুরায় কৃষ্ণ চলে যাওয়ার পর বৃন্দাবনে রাধার যে চোখের জল, তা স্রেফ কোনো সাধারণ ব্রেকআপের কষ্ট ছিল না।
আধ্যাত্মিক বিজ্ঞান ও জ্যোতিষের ভাষায় এই বিরহ হলো অহংকার ও মোহকে পুড়িয়ে ছাই করার এক পরম কার্মিক শোধন প্রক্রিয়া বা কার্মিক পিউরিফিকেশন। রাধা কৃষ্ণকে পার্থিব জীবনে কাছে পাননি ঠিকই, কিন্তু বিরহের আগুনে পুড়তে পুড়তে তিনি নিজেই কৃষ্ণময় হয়ে উঠেছিলেন। আজ আপনার জীবনেও যদি এই বিরহের রাত চলে, আপনিও যদি ফোনের ওপারে বসা ওই একটা মানুষের অভাবে সারা রাত ছটফট করছেন, তবে একজন জ্যোতিষী হিসাবে আমি আপনাকে একটা পরম সত্যি কথা বলি। এই বিরহ কিন্তু স্রেফ আপনাকে কষ্ট দিতে আসে না। সোনা যেমন আগুনে পুড়ে কাঁটি হয়, মানুষের মনও তেমনি বিরহের আগুনে পুড়ে মোহমুক্ত হয়। এই বিরহ আমাদের শেখায় আমরা যাকে নিজের চেয়েও বেশি ভালোবাসি সে আসলে আমাদের কোনো সম্পত্তি নয়। সে একটা স্বাধীন আত্মা, যাকে জোর করে বেঁধে রাখা যায় না। যেদিন আপনার ভেতরের এই অবুঝ মোহটা কেটে যাবে, আপনার ভেতরের সেই পীড়িত চন্দ্র আর শুক্র ধীরে ধীরে শান্ত হতে শুরু করবে, সেদিন আপনি আবিষ্কার করবেন চারপাশের এই যে আলো, এই যে আয়োজন, এগুলো আর বৃথা মনে হচ্ছে না। আপনি নিজের ভেতরেই এক পরম শান্তি খুঁজে পাবেন। ভালোবাসার মানুষকে হাত ধরে কাছে পাওয়ার নামই শুধু প্রেম নয়, তাকে দূরে রেখেও তার মঙ্গল কামনা করার নামই হলো আসল প্রেম, যা আমাদের কুষ্ঠির বৃহস্পতিকে পরম উচ্চতায় নিয়ে যায়। তাই বিরহের এই রাতগুলোকে নষ্ট করবেন না। নিজের ভেতরের গ্রহদের ফ্রিকোয়েন্সিকে বুঝুন, মনকে শক্ত করুন, নিজের খেয়াল রাখুন, প্রকৃতির ওপর ভরসা রাখুন, কারণ মহাবিশ্ব যা কিছু পারে তার চেয়েও সুন্দর কিছু ফিরিয়ে দেওয়ার জন্যই পারে। আজ এই পর্যন্তই। কেমন লাগলো আমাদের এই বিরহের মহাজাগতিক বিশ্লেষণ কমেন্ট করে অবশ্যই জানাবেন। দেখা হচ্ছে পরের পর্বে মহাবিশ্বের অন্য কোনো গোপন রহস্য নিয়ে। ততক্ষণের জন্য সবাই ভালো থাকুন, সচেতন থাকুন, মুক্ত থাকুন। নমস্কার।